দেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন খোলা আকাশ। খোলা আকাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তার রহমান। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন AHM হাসিনুল কুদ্দুস রুশু, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, দারাজ বাংলাদেশ লিমিটেড। আমাদের সাথে আরও রয়েছে মোহাম্মদ তাজদিন হাসান, চিফ মার্কেটিং অফিসার, CMO, দারাজ বাংলাদেশ লিমিটেড। এই সময়ে কিন্তু গত প্রায় 7 বছরে আমাদের ই-কমার্স অনেক উন্নতি করেছে, সামনে আরও উন্নতি করবে, এটার সম্ভাবনা কতটুকু দেখছেন? বেসিক্যালি ই-কমার্স আসলে ডেভেলপ মানে মোস্ট পার্টটা ডেভেলপ করেছে এই প্যান্ডেমিকের সময়, বিকজ আমরা জানি যে তখন মানুষ ঘরে বসে কিন্তু তাদের সব কিছু কালেক্ট করতে হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। তো তখন মানুষ এই ই-কমার্সের সাথে হ্যাবিচুয়েটেড অনেক বেশি হয়েছে। বাট এটার আমি পুরো ক্রেডিটটা দিব সরকারকে। সরকারের এই ডিজিটাল বাংলাদেশের ভিশনের জন্য সরকার কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা আগেই ডেভেলপ করেছিল। এটা করে দেওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে এই সময়টাতে মানুষের প্রয়োজনটা খুবই শর্ট টাইমের মধ্যেই এটা কভার করা গিয়েছে, এবং দেখা গিয়েছে যে মানুষ ঘরে বসেই এই জিনিসগুলো কালেক্ট করতে পেরেছে এবং এটা বুম করেছে এই অল্প সময়ের মধ্যেই। এখন আপনি যদি এটা ফিউচার নিয়ে বলেন, ফিউচার নিয়ে ওই একই কথা বলবো যে আমাদের সরকার আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বহির্বিশ্বের সাথে যাতে বাংলাদেশের পিছিয়ে না যায়, তাল মিলিয়ে থাকে। এটা আমি যেমন টেলিকমে যদি বলি 3G 4G 5G নিয়েও চিন্তা করছে, এরকম ই-কমার্সে আমি দেখেছি যে এই যে আমাদের পলিসিগুলো হয়েছে, এখন একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হয়েছে এবং ক্রস বর্ডার পলিসি এবং অনেক কিছু নিয়ে সরকার কাজ করছে। সো আমি মনে করি যে এটা আসলে অন্যান্য দেশের সাথে তো তাল মিলিয়ে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে আসি। দারাজ কিন্তু দেখা যায় প্রচুর সেল নিয়ে আসে, সারা বছরই অনেক সেল থাকে। সামনে আপনাদের একটা ক্যাম্পেইন আছে, সেটা নিয়ে একটু শুনতে চাই। রুশো ভাই বললো যে এখন কোভিডের কারণে আরও বেশি মানুষ অনলাইনে শপিং করছে। আমি গুগলের একটা ডেটা শেয়ার করি যে গুগল সার্চে ই-কমার্স নিয়ে বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের যে ইন্ডেক্স, সেটা 2 বছর আগে ছিল 48%, যেটা গত বছর হয়েছে 72%, এবং এই বছর সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে বলে ইটস মোর দেন 80%। তার মানে ইন্টারেস্ট একটা ছিল, যেটা ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ দেয়ার 50%-এর কাছাকাছি, যেটা কোভিড একদম প্রায় গট ডাবল, রাইট? আমাদের তো বাধ্য হয়ে অনলাইনে শপিং করতে হচ্ছে, এটাও একটা ব্যাপার আসলে শুরুতে ছিল বাধ্য হয়ে, বাট এখন এটা কিন্তু মানে আপনি ধরেন ট্রাফিক জ্যাম ফেস করবেন নাকি অনলাইনে কিনবেন। সো আপনি যদি অনলাইনে আপনার প্রয়োজনীয় জিনিসটা এক্সপেক্টেড জিনিসটা পেয়ে যান, তাহলে কেন আপনি খামোখা ট্রাফিক জ্যাম ফেস করবেন? একটু দারাজ নিয়ে শুনতে চাই, কারণ দারাজের আমরা সারা বছরই নানা রকম সেল দেখি, প্রমোশন দেখি, সামনে নিশ্চয়ই বিশাল একটা ক্যাম্পেইন আসছে। আমাদের কনজিউমারের জন্য সারা বছর ধরে কিছু না কিছু থাকে। আমরা জাস্ট কয়দিন আগে কিন্তু আমাদের 7th অ্যানিভার্সারি ক্যাম্পেইন ছিল। বাট দারাজের আপনারা জানেন যে আলিবাবা 2018 আমাদের অ্যাকোয়ার করে। সো আমাদের সবচেয়ে বড় বিগেস্ট ক্যাম্পেইন হচ্ছে 11/11, যেটা নভেম্বর মাসের 11 তারিখ। এটা আসলে শুরু হয়েছিল আলিবাবাতে 2009-এ। 2013-তে এই ক্যাম্পেইনটা এতটাই পপুলার হয় যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডেকে ক্রস করে যায়। ধরেন ডেইলি আমার 10 লক্ষ মানুষ ভিজিট করে দারাজ অ্যাপে, 11/11-তে 25 লক্ষ মানুষ ভিজিট করবে আমরা এক্সপেক্ট করছি, প্রায় 3 গুণের কাছাকাছি, 2.5 গুণের কাছাকাছি। জি, এবং বায়ার নাম্বার 6 টাইম গ্রো করবে এবং অর্ডার নাম্বার 11 টাইমস, দ্যাটস দ্য এক্সপেকটেশন। কারণ পেছনের বছরগুলোতে এই ধরনেরই আপনার স্ট্যাটিস্টিক্স এসেছে। সো এটা আপনি বলতে পারেন একটা শপিং ফেস্টিভ্যাল, যে বছরের শেষ কোয়ার্টারে এসে আমার মনে হয় কাস্টমাররা অপেক্ষা করে 11 কবে আসবে। অ্যাবসলিউটলি। এবং এখানেও আসলে খুব ইন্টারেস্টিং, এখন তো আসলে ডেটা ড্রিভেন সবকিছু। গুগল বলে যে একটা মানুষ ওই 11/11-এ পারচেস করবে বা মেগা সেলস যেতে, তার প্রিপারেশন নেয় সে 3 থেকে 4 সপ্তাহ। একটু প্রিপারেশন নিয়ে শুনবো, কারণ খুব সম্প্রতি এরকম আমরা ভালো ভালো অফার দেখি বা খুবই চটকদার অফার দেখি, স্পেশালি ই-কমার্স সাইটগুলোতে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোম্পানি তাদের অফার ফিল আপ করতে পারে না, 3 মাস 6 মাস ধরে কাস্টমাররা বসে আছে। দারাজ সেক্ষেত্রে কি করবে? এত বড় প্রিপারেশন, এত কাস্টমার, সেটা কি ফুলফিল করতে পারবে কিনা? কারণ রিসেন্ট সময়ে কিন্তু আমরা অনেক রকম খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। একটু যদি আপনি মানে এই কোয়েশ্চেনটা না করলে আমি ভাবছিলাম যে তাজিন ভাইয়ের সাথে এটা আমি অ্যাড করব। সেটা হচ্ছে আপনারা তো কাস্টমার নিয়ে বলছেন, বাট সেলারদের জন্য কিন্তু এটা একটা বিশাল বিশাল অপরচুনিটি। ইটস এ ফেস্টিভ্যাল। এটা যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন আপনি এখন যেটা বললেন যে এখন অনেক ট্রাস্ট ইস্যু হয়েছে ডিফারেন্ট ইনসিডেন্টের জন্য, আমি ওগুলো ডেপথে না যাই। সো এইটাকে কিন্তু রিকভার করার এটা একটা সুযোগ। আমরা আমাদের ডেলিভারি চ্যানেলকে 3 টাইমস বিগার করেছি। দ্যাট ইজ, আমার আগে হয়তো 1 লাখ ডেলিভারি ক্যাপাসিটি ছিল, এখন এটা আমার 3 লাখ আছে। আমরা অনেক বেশি প্রিপারেশন নিচ্ছি যাতে এই সময় সেলাররা তাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনি যেটা ডিসকাউন্ট অফার নিয়ে বললেন, আমি দারাজে যেটা বলবো সেটা হচ্ছে দারাজ ম্যাক্সিমাম 10%, আমি যদি স্ট্যান্ডার্ড বলি 10% ডিসকাউন্ট দারাজ দেয়। এটা কিন্তু বাকি ডিসকাউন্ট যদি দেখেন এটা কিন্তু সেলাররা দেয়। সো এইটা সেলারদের জন্য একটা অপরচুনিটি, যেখানে সেলাররা প্রুফ করার সুযোগ পাবে যে তারা আসলে ভালো সেলার, তারা আপনার এক্সপেক্টেড প্রোডাক্টটা দিচ্ছে এবং
তারা প্রপার টাইমে ডেলিভারি দিচ্ছে। সো আমি মনে করি সেলারদের জন্য এটা একটা বড় অপরচুনিটি এবং বড় প্ল্যাটফর্ম যেখানে নিজেদেরকে প্রুফ করতে পারে। আচ্ছা, একটু যদি আপনার কাছে আসি যে এই সময়ের এই যে খারাপ একটা প্রভাব রয়েছে বাংলাদেশে যে স্টার্ট আপগুলো দাঁড় হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের এক্সপিরিয়েন্স খারাপ, আমাদের আইনি জটিলতা রয়েছে, অনেকে জেলে আছেন। সেই জায়গা থেকে আপনাদের পুরো কোম্পানি বা আপনারা কিভাবে এই জিনিসটাকে দেখেন এবং কাস্টমারের সাথে যে কমিউনিকেশনটা কিভাবে সহজভাবে রাখেন? আমার মনে হয় 3টা দিক নিয়ে আমরা কাজ করি। আমি যদি প্রথম দিক বলি, এটাকে অ্যাড্রেস করার জন্য যে আপনার রিফান্ড একটা স্ট্রং পলিসি থাকতে হয় যে কোনো অর্গানাইজেশনে। সো দারাজে কিন্তু একটা স্ট্রং রিফান্ড পলিসি আছে। আমাদের একটা প্রিমিয়াম সেগমেন্ট আছে, আমরা বলি দারাজ মল, যেখানে আপনার রিফান্ড পলিসি ইজ ভেরি ফাস্টার। ওইখান থেকে যদি আমি যাই, কাস্টমার রেজুলেশন টিম আপনি যেটা বলছেন, সো আমাদের বিশাল একটা কাস্টমার সার্ভিস টিম কাজ করে, যারা 24/7 যারা ট্রাই করে আপনি কল সেন্টারে ফোন করলে আপনার প্রবলেমগুলোর একদম সাথে সাথে সমাধান দিতে। আর তৃতীয়টা হচ্ছে আপনার লজিস্টিক্স এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। 64 জেলায় আমাদের প্রেজেন্স আছে, 133টা পিক আপ পয়েন্ট, আমাদের নিজস্ব দারাজ আছে এক্সপ্রেস সার্ভিস। আমরা কিন্তু নিজস্ব লজিস্টিক্স 80% সার্ভ করি আমাদের নিজস্ব সার্ভিস দিয়ে, বাকিটা থার্ড পার্টি। সো আমি মনে করি যখন আপনি এই ধরনের 3টা এরিয়া নিয়ে কাজ করবেন, তখন ইউড বি এবল টু যে মিটিগেট করা আর কি, যে কাস্টমার কমপ্লেন মিটিগেট করা, কাস্টমারদের বেটার সার্ভিস বা এক্সপিরিয়েন্স দেওয়া, ওই জায়গাগুলো তখন আপনার আপলিফট হয়। আচ্ছা, আমি একটু হ্যাঁ, আপনার কাছ তাজিম থেকে ভাইয়ের শুনতে সাথে চাই। অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের কিছু খুব মজার মজার জিনিস আছে। যেমন ধরেন আমাদের কিন্তু চাইলে কাস্টমার স্ট্রেট সেলারের সাথে চ্যাট করতে পারে, ওটার একটা উইন্ডো আছে, চ্যাট করতে পারে। তাছাড়া উনি যেটা রিফান্ড রিটার্নের বললো, সেটা হচ্ছে আমাদের রিফান্ড টাইম আমি যদি এভারেজ বলি তাহলে 5 দিনের মধ্যে আমাদের রিফান্ডটা কমপ্লিট হয়ে যায়। আর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে টিমগুলো কাজ করে তারা কিন্তু ডিফারেন্ট কমিউনিকেশন মিডিয়া, দ্যাট ইজ আপনি চাইলে ফেসবুক, আমাদের ফেসবুকের মাধ্যমে কল করে ডিফারেন্টভাবে আমাদেরকে রিচ করতে পারেন। সো কাস্টমাররা মানে খুব ইজি প্রসেসে এই দেখা যায় যে তাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাতে পারে। একটু যদি আপনার কাছে আসি যে আমাদের পুরো ই কমার্স ইন্ডাস্ট্রিতে একটা অসম কম্পিটিশন দেখা যায়, যে আপনি 10% অফার দিয়েছেন, আরেকজন হয়তো 40% অফার দিয়ে রেখেছে রিসেন্ট সময়। সেই জিনিসটা কিভাবে দেখেন? বিজনেসের ভাষায় কিন্তু এই অসম কম্পিটিশনের মার্কেট এখন আমাদের দেশে চলছে, এইটা থেকে কি আমরা বের হয়ে আসতে পারবো কিনা, বা নীতিমালা প্রণয়নের ব্যাপার রয়েছে কিনা? আপনি যদি গ্লোবাল প্র্যাকটিসগুলো দেখেন, গ্লোবালি বলা হয় যে ডিসকাউন্ট ইজ এ বেস লাইন, মানে ডিসকাউন্ট ইজ এ বেস লাইন ফর ই কমার্স কোম্পানি, বাট দিস ইজ নট দ্য অনলি টুল টু গ্রো ইয়োর অডিয়েন্স। সো ডিসকাউন্টের পাশাপাশি আপনার কত নাম্বার অফ সেলার আছে, আপনি কতটুকু প্রোডাক্ট দিচ্ছেন, কনভেনিয়েন্স, কত ফাস্ট ডেলিভারি করছেন। সো ইকোসিস্টেমটা কিন্তু শুধু ডিসকাউন্টকে ঘিরে যে মার্কেটিং ইকোসিস্টেম তা না, অনেকগুলো টাচ পয়েন্টস আছে। যেমন আমরা রিসেন্টলি দারাজ লাইভ লঞ্চ করেছি, এখন আপনার এটাকে বলছে যে লাইভ কমার্স ইজ দ্য ফিউচার। আপনি অ্যাপের মধ্যে এসে আপনি লাইভ 15 মিনিটে আপনার প্রোডাক্ট রিভিউ করে সবার সামনে আপনি সেল করছেন, মানুষ সেলারকে দেখছে, এখান থেকে কিন্তু ট্রাস্টটা গ্রো করছে। সো শুধু যে আপনি যেটা বলছেন যে অনলি এই যে একটু আগে যেটা রুশো ভাই বললেন যে 10% কিন্তু আমরা দিচ্ছি, বাকিটা সেলাররা দিচ্ছে। এটাই যখন আপনি যখন এই ধরনের স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করবেন, মার্কেটে যে ডিসকাউন্ট নিয়ে যে অসম যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে কমে আসে। আর আমি বিলিভ করি যে ই কমার্সের আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, কমার্স ইন্ডাস্ট্রি বা ই ক্যাপ, তারা ডেফিনেটলি পলিসি বা এসওপির জায়গায় কাজ করছে, সেটা অবশ্যই তারা ওই ডিসকাউন্টের ব্যাপারটাকে ডেফিনেটলি তারা অ্যাড্রেস করবে তাদের। আর আপনি যেটা বললেন যে অসম ডিসকাউন্ট, সেটা আসলে আমরা কখনোই করতাম না। মানে আপনি যেটা বললেন যে ওইরকম ধরেন অনেক বেশি, যেটা অ্যাবনর্মাল, সেটা করতাম না। হ্যাঁ, আমি আপনার সাথে এগ্রি করি যে সেটা মার্কেটে আসলে মার্কেটে এখন চলছে, আমরা গত 2-3 বছর ধরে টানা দেখছি যে 40-60% ডিসকাউন্টে প্রোডাক্ট এটা পাওয়া কিন্তু যাচ্ছে। অনেক বড় একটা সমস্যা। যেমন ধরেন আমি যদি আমার প্ল্যাটফর্মে কোকের উপর 60% ডিসকাউন্ট দিই, তাহলে কোকের যে ডিস্ট্রিবিউটর আছে সে কিন্তু ডিস্ট্রিবিউটরই সেল করতে পারবে না, বিকজ সে তখন আমার প্ল্যাটফর্ম থেকে কিনবে। এটা দারাজ কখনোই প্র্যাকটিস করতো না, এবং এটার রিফ্লেকশন আমি আপনাকে বলি, এই যে এত ক্রাইসিস যাচ্ছে ই কমার্স নিয়ে, সবাই এত কথা বলছে, আমার সেল একটুও ড্রপ হয়নি, আমার গ্রোথ এক্স্যাক্টলি সেম আছে। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে রেগুলেটর বা বিভিন্ন জায়গায়, যেমন এই যে আপনি এখন কথাগুলো বলছেন যে ই কমার্স নিয়ে নেগেটিভ কথাগুলো আমাদের বাইরে গিয়ে শুনতে হচ্ছে, দ্য অনলি কনসিকোয়েন্স অফ দারাজ। তাছাড়া আমাদের সেল বা ইয়েতে আমাদের কোথাও কোনো ইম্প্যাক্ট নাই, বিকজ আমরা এটা কখনোই ফলো করি নাই। আচ্ছা, এত বছর ধরে কাস্টমার সন্তুষ্টির মূল কারণটা কি আপনাদের ব্যাপারে, যে কাস্টমার এখনো একটা পজিটিভ জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি কি ভাবেন? আমরা রেগুলার একটা ডেভেলপমেন্ট প্রসেস দিয়ে যাচ্ছি। যেমন ধরেন আপনি যদি 2 বছর আগের একটা দারাজের কাস্টমারকে নিয়ে বলেন, সে বলবে যে হ্যাঁ অর্ডার করে ডেলিভারি পেতে হয়তো সময় লেগেছে, বা অনেকেই বলবে যে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিটা একটু কমপ্লিকেটেড। আমাকে কেউ এই কোয়েশ্চেন করলে আমি বলি যে আপনি এক্সপিরিয়েন্সটা কত আগের বলেন তো, বিকজ আমরা রেগুলার এই জিনিসগুলো নিয়ে ডেভেলপ করে যাচ্ছি। কেউ কোনো কিছু বললে আমরা সেটা নিয়ে কাজ করছি। সো আমার মনে হয় এই রেগুলার ডেভেলপমেন্ট আমাদের একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে যে এই তাজিম ভাই যেটা বললো, আমরা এখন ওই সেলাররা লাইভে এসে কথা বলার চেষ্টা, মানে আপনার ওর প্রোডাক্টে সে ডিসপ্লে করে।
সো আসলে ই কমার্সটা কি? ই কমার্সটা হচ্ছে আমরা একটা ডিজিটাল শপ দিচ্ছি একটা সেলারকে, সে সেখানে তার প্রোডাক্ট আপলোড করে, তার প্রাইসটা দেখায়, সব কিছু সে করে। এখন আপনি দোকানে গিয়ে একটা জিনিস দেখে কিনতেন, এখানে আপনার ওই ছবি দেখে কিনতে হবে। সো আমরা এটাকে যতটা লাইভলি করা যায়, দ্যাট ইজ যতটা এক্সপ্লেইন করা যায়, হ্যাঁ যতটা এক্সপ্লেইন করা যায়, আপনার যাতে ওই ফিলিংটা দিতে পারি যে আপনি আসলে দেখেই কিনতেছেন, ওটা করতে পারলে ভালো হবে। সো আমরা এইভাবে রেগুলার ডেভেলপ করে সেলারদের এবং কাস্টমারদের ওই গ্যাপটা আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি। আমার মনে হয় এটাই আমাদের মেইন জিনিস, যেটার জন্য আমরা এখনো ভালো মতো ব্যবসা করে যাচ্ছি। আচ্ছা, একটু যদি দেখি যে আমরা ই কমার্স সাইটে যারা স্টার্টআপ আছে তারা কিছুদিন পরে একটু দাঁড়িয়ে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল বড় হাউসের সাথে মার্চ করার চেষ্টা করে, দারাজও করেছে। সেক্ষেত্রে এটার কারণ কি, আর এটাতে সুবিধাটা কি একটু যদি বলেন? হ্যাঁ, এটার একটা বড় দিক হচ্ছে যেমন আলিবাবা যখন অ্যাকোয়ার করলো, এটার একটা বড় হচ্ছে, প্রথম কথা হচ্ছে কনফিডেন্স। আলিবাবার মতো কোম্পানি যাদেরকে ধরে নেওয়া হয় যে লাইক একটা রোল মডেল বা বেঞ্চমার্ক গ্লোবালি, তারা যখন আপনার একটা লোকাল স্টার্টআপকে অ্যাকোয়ার করে, ইট মিনস আপনার মধ্যে অনেক একটা কনফিডেন্স বুস্ট হয়। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হোয়াট মেড আলিবাবা সো সাকসেসফুল, টেকনোলজি, বিকজ দে আর টেকনোলজিক্যালি এতটা সাউন্ড। সো আপনি কিন্তু সেই টেকনোলজিটা এখানে ইউজ করতে পারছেন। এবং আপনার যদি গত 2 বছর আমরা যদি দেখি, গত 2-3 বছরে আলিবাবা টেক ওভারের পরে, যেটা রুশো ভাই বলছিল, দারাজের কিন্তু গ্রোথ হচ্ছে। যে এটা কিন্তু যে শুধু কোভিডের কারণে, যে কোভিডের পরে যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু না, ইটস গ্রোয়িং, বায়ার নাম্বার, অর্ডার নাম্বার, সেলার নাম্বার। সো গ্রোথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমার কাছে মনে হচ্ছে পজিটিভ সাইড হচ্ছে আপনি ব্র্যান্ড নেমটা পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করতে পারছেন, থার্ড হচ্ছে স্কেল আপ, যেটাকে বলে যে আমি হয়তো আমার ছোট স্টার্টআপ দিয়ে আমি আজকে হয়তো 1 লক্ষ মানুষকে সার্ভ করতে পারবো, কিন্তু যখন একটা গ্লোবাল কোম্পানি আমার সাথে আসছে, তখন আমি 1 লক্ষ না, আমি হয়তো 1 কোটি 10 কোটি মানুষকে একসময় সার্ভ করতে পারবো। সো ওই স্কেল আপের জায়গাটাতে অনেক কাস্টমারের ভরসার জায়গা তো তৈরি হয় অবশ্যই, কারণ ব্র্যান্ড নেম তো অলওয়েজ ম্যাটার করে। সেটা হয়। তাছাড়া কিন্তু আপনার একটা লং টার্ম বিজনেস প্ল্যানের ব্যাপার আছে। ইজ লাইক ধরেন একটা ই কমার্স বিজনেস বা যে কোনো বিজনেসে, আমি টেলিকমে দেখেছি 11 বছর ধরে ওরা লস করেছে। সো একটা ই কমার্স বিজনেস, সে আসলে ব্রেক ইভেন বা প্রফিটে যেতে তার 8-9 বছর লেগে যাবে। এই লম্বা সময়টা কিন্তু তার আসলে ইনভেস্ট করতে হবে, এটা একটা ব্যাপার। আমি একটু এটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কি ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করতে পারি না দেখে স্টার্টআপগুলো কি বড় কোম্পানির কাছে মার্চ করে দেয় বা সেল করে দেয়, এরকম কি বাংলাদেশের স্টার্টআপ নিয়ে এরকম একটা পরিস্থিতি কি চলছে কিনা আপনার কি মনে হয়? আপনার পয়েন্টটা হচ্ছে যে আমরা কোনো একটা পর্যায়ে যে স্টার্টআপটাকে জাস্ট ফান্ড রেইজের জন্য ইউজ করছি কিনা। হ্যাঁ, যে আমরা সেল করে দিচ্ছি অথবা মার্চ করে যাচ্ছি, পারি নাটা আমরা নেগেটিভ ভাবে না দেখে আমি বলতে পারি ইটস এ পার্ট অফ বিজনেস প্ল্যান, যে আমি আসলে একটা জায়গায় যে আমি কাউকে আসলে আমার সাথে আমার সাথে ট্যাগ করাবো যাতে আমি আরো দূরে যেতে পারি। সো এটা পার্ট, মানে এটাকে আমি নেগেটিভলি পারি না বলে আমি বলতে চাই যে এটা একটা পার্ট অফ আওয়ার বিজনেস প্ল্যান। রুশো ভাই যেটা বললো না, দ্য মেজর ডিফারেন্স লাইজ ইন ভিশন। আপনি ওই ভিশনটা দেখেন কিনা, যে আমি ওই 10 বছর পরে ওই জায়গাতে পৌঁছাতে চাই, আমার কোনো গোল আছে কিনা। এক্স্যাক্টলি। সো ওই ভিশন এবং গোলটাকে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এই ধরনের অ্যাসোসিয়েশন, অ্যাকুইজিশন যেটা বলে, আমাদের কিন্তু আমরা জানি যে বড় একটা বিগেস্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসেছে শপআপ, যেখানে সেকোয়া করেছে, এবং আমরা জানি যে সামনে বাংলাদেশে এডুটেক, ফিনটেকেও কিন্তু এই ধরনের আরও ইনভেস্টমেন্ট আরও আসতে পারে, আমরা শুনছি। সো এই বছর অনেকগুলো ইনভেস্টমেন্ট এসেছে, বাট হ্যাঁ এটাও ট্রু যে অনেক ইনভেস্টমেন্ট আসার পরে আমরা অনেক কোম্পানিকে দেখেছি মাঝপথে বন্ধ হয়ে যেতে। এখানে আসলে অবজেক্টিভ থাকতে হবে ওই যে ভিশন, 10 বছরের পর আমি কোথায় যাব, ওই স্টার্টআপ ফাউন্ডারদেরকে ওই জায়গাটাতে থাকতে হবে যে না, আমি একটা ফান্ড রেজ করাটাই সাকসেসফুল, মানে একটা সাকসেসের একটা প্যারামিটার হতে পারে না। ফান্ড রেজ করার পর আমি কিভাবে অ্যাকচুয়ালি ওই 10 ইয়ার্স ডাউন দ্য লাইন আমার ভিশন অ্যাচিভ করব, দ্যাট উড বি দ্য আলটিমেট সাকসেস। এন্ড ম্যানেজমেন্ট ইজ অলসো এ ক্রুশিয়াল ফ্যাক্টর, মানে ম্যানেজমেন্টও সেরকম হতে হয়। আচ্ছা, এই ক্যাম্পেইন নিয়ে যদি একটু শুনি যে এই ক্যাম্পেইনের মূল ভিশনটা কি, গোলটা কি এবং অ্যাচিভমেন্ট নিয়ে আপনারা কি ভাবছেন? আমি আলিবাবার আগের কথা চিন্তা করি, আজ থেকে 7-8 বছর আগে আমার ওয়াইফকে দেখেছি যে ডিসেম্বর আসলে তার বোন ইউএসএ তে থাকে, ব্ল্যাক ফ্রাইডে থাকে, হ্যাঁ এটা সে খুব হচ্ছে একদম জনপ্রিয় আর কি। প্রিপারেশন নিয়ে ওগুলো পারচেজ করে তার লিঙ্কডিন তার বোনকে সেন্ড করে দেয়, এবং দেখলাম যে হেভি প্রিপারেশন নিয়ে চলছে। সো এই যে প্রিপারেশনটা, কাস্টমারের একটা প্রিপারেশন থাকে যে আমরা কিনবো অনেক কিছু, এক্স্যাক্টলি। সো ইটস লাইক আ ফেস্টিভ্যাল কিন্তু। সো ই কমার্সে 11/11টা এই জন্যই আমাদের জন্য, আলিবাবা বা দারাজের জন্য এতটাই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই ফেস্টিভ্যালটাকে আমরা ইটস লাইক ঈদ ফেস্টিভ্যাল, কিন্তু ওই ফেস্টিভ মুডটা আমরা পরিবারের মধ্যে, ইউথদের মধ্যে, আমি আমার বাবার জন্য হয়তো একটা প্রোডাক্ট চিন্তা করছি 11/11-এ কিনবো। সো ইটস লাইক আপনি একটা কনজিউমারকে একটা ইমোশন দিচ্ছেন কিন্তু। সো 11/11 ক্যাম্পেইন ইজ লাইক এ ইমোশন টু ইয়োর
কনজিউমার যেটা আপনি ডেলিভার করছেন ঠিক 4 সপ্তাহ আগে থেকে। সো আমি মনে করি এটা আমাদের কনজিউমারের সাথে ইমোশনালি আমাকে অনেক বেশি কানেক্ট করে। সো নাম্বারগুলো তো আমি বললামই, সো ইমোশনটা এখানে বড় রোল প্লে আমরা দেখছি আপনারা অনেক প্রচারণাও করেন এই ক্যাম্পেইন নিয়ে। এইখানে হ্যাঁ, প্রচারণা ছাড়াও আমি একটা জিনিস এখানে বলতে চাই যে এই ক্যাম্পেইনে আমরা স্পেসিফিক্যালি যেটা করছি, যেটাতে জোর দিচ্ছি, সেটা হচ্ছে আপনি তো বললেনই যে এখন একটা খুবই ক্রাইসিস টাইম যাচ্ছে। সো আমরা কিন্তু সেলারদের সাথে রেগুলার কমিউনিকেট করছি। আমাদের যে এসওপিটা হয়েছে বা বিভিন্ন ধরেন একটা টেলিকমিউনিকেশন কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করলে ওটা বিটিআরসির অ্যাপ্রুভাল লাগে, কোনো কসমেটিক বিক্রি করলে বিএসটি এর অ্যাপ্রুভাল লাগে। সব সেলাররা যাতে ওদের ওই জিনিসগুলো যে প্রপার অ্যাপ্রুভাল আছে, তারপরে এসওপি মেনে করছে এবং যেটা ডেসক্রিপশন দিচ্ছে ওই প্রোডাক্টটা বিক্রি করছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার তাদের সাথে ডিফারেন্সিয়েশন করছি, যাতে এই ক্যাম্পেইনে আমাদের ওই ট্রাস্টটা ফিরে আসে। ওয়ার্ল্ড বিগেস্ট যে ক্যাম্পেইনগুলো আছে সেই ক্যাম্পেইনের সাথে বাংলাদেশের এই ক্যাম্পেইনের ডিফারেন্স আছে কি, বা কিভাবে দেখে বাংলাদেশের কাস্টমাররা? আপনি হয়তো বলতে পারেন যে আমাদের স্কেলটা, যেহেতু ই কমার্সটা আমাদের দেশে এখনো ওরকম ভাবে শুরু হয়নি, এই প্যান্ডেমিকে আর কি এটা বুস্ট করেছে, সো হয়তো স্কেলটা অত বড় না, বাট এই 11-11 কিন্তু সারা পৃথিবীতেই একসাথে হয় প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের প্রথম থেকেই চ্যালেঞ্জ ছিল যে কাস্টমারকে এটার সাথে আসলে হ্যাবিচুয়েটেড করা। সো এই জিনিসটা আমরা এখনো করে যাচ্ছি, আমরা একদম শুরু থেকে করে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখনো করব। আমরা ডিফারেন্ট ধরেন গেমস, ডিফারেন্ট কম্পিটিশন নিয়ে করি। এটা আমরা আসলে কেন করি হচ্ছে যে আমাদের এনগেজমেন্ট বাড়াতে। এই এনগেজমেন্টে কিন্তু আপনার সেল হবে নট নেসেসারি। আমি একটা কাস্টমারকে পুরো রিয়েল ফিলিং দিতে যাই যে তুমি প্ল্যাটফর্মে ঢুকে তুমি পেমেন্ট করো, পেমেন্ট করে, যেমন আমাদের যে 1 টাকার গেমটা, ওটাতে কিন্তু আমরা টাকাটা ফেরত দিয়ে দিই, কিন্তু টাকাটা কেন নেই এই কোয়েশ্চেনটা সবাই করে। এই কোয়েশ্চেনটা হচ্ছে সে যে পেমেন্টটা কিভাবে করতে হয় সেটা শিখলো। সো আমরা যে অ্যাক্টিভিটিগুলো চালাই সেগুলো আমরা বেসিক্যালি চালাই কাস্টমার এনগেজমেন্টটা তৈরি করার জন্য, কাস্টমারকে এডুকেট করার জন্য। যে আপনি খুব রিসেন্টলি দারাজে জয়েন করেছেন, সেক্ষেত্রে দারাজের এবছরের এই 2021 এই প্যান্ডামিক সিচুয়েশনে দারাজের গোল যেটা, সেটা কি অ্যাচিভ হয়েছে কিনা? কারণ অনেক কোম্পানি কিন্তু তাদের গোলটা অ্যাচিভ করতে পারেনি প্যান্ডামিক কারণে, এবং ই কমার্সের যে নেগেটিভ একটা ভাইব চলছে সেই কারণে। না, আমি মনে করি কি প্যান্ডামিকের ক্ষেত্রে দারাজ বা ই কমার্স ইন্ডাস্ট্রি কিন্তু এক্সেপশনাল। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ফিউ ইন্ডাস্ট্রি যেটা আসলে কিন্তু উল্টা আসলে প্যান্ডামিকের সময় আসলে গ্রো করেছে, যেখানে অন্য ব্যবসাগুলো থেমে গেছে, কারণ ইটস অনলাইন শপিং। সেকেন্ড হচ্ছে যে নেগেটিভ যে জায়গাগুলো আপনি বলছেন, নেগেটিভ জায়গাগুলো আমাদের জন্য, আমরা মনে করি আমাদের জন্য তো পজিটিভ ওয়েতে কাজ করেছে। কারণ আমরা তো কনসিস্টেন্টলি, আপনি যে বললেন অসম ডিসকাউন্ট কখনো আমরা অফার করিনি। সো ওই কারণে কিন্তু যারা আমাদের কনজিউমার তারা কিন্তু আমাদের সাথে রয়ে গেছে। আর যারা ডিসকাউন্টের জন্য ওই পার্টিকুলার ওই সময়ের জন্য যারা গিয়েছিলেন, তারা হয়তো ওই ডিসকাউন্টের জন্য বা রিসেলিং প্রসেসের জন্যই তারা গিয়েছিলেন, বাট আমাদের কনজিউমাররা রয়ে গেছে, আমাদের কনজিউমাররা গ্রো করেছে। তাহলে এবছর যে গোলটা ছিল আমার মনে হয় অনেকখানি আপনাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে। জি, গোল আমাদের অ্যাচিভ হয়েছে। আচ্ছা, একটু যদি সামনের বছর নিয়ে শুনি যে এই ক্যাম্পেইনের সাথে সামনের বছরের গোলের সাথে কোনো কানেক্ট আছে কিনা, বা কাস্টমারের নতুন কাস্টমার কানেক্ট হবে কিনা এই 11-11 ক্যাম্পেইনের ক্ষেত্রে? নতুন কাস্টমার তো কানেক্ট হবে, এবং এই ক্যাম্পেইনের পরে আমাদের 12-12 ক্যাম্পেইন আসবে। আমরা এরকম ক্যাম্পেইন, মানে এটা আমাদের আসলে এখন এটাকে গ্রো করতে হবে, সো এরকম ক্যাম্পেইনও চলবে এবং নতুন কাস্টমারও আসবে। কিন্তু আপনি বলতে পারেন যে আসলে এটার ফিউচারটা কি হতে পারে। সো এটাকে আমরা আসলে, আমি একটু ফিনটেকে যাই। যেমন আগে বিকাশ বললে কি হতো যে ক্যাশ ইন ক্যাশ আউট, এখন কিন্তু সেটা না, যে এখন তারা ডিফারেন্ট ইয়েতে গিয়েছে। সো আমরা ওটাকে ডিফারেন্ট অনেক বড় মডালিটিতে চিন্তা করছি। লাইক আমরা ক্রস বর্ডার নিয়ে ভাবছি যে আপনি আসলে এখন ঘরে বসেই বিদেশি পণ্য কিনবেন অথেন্টিক জায়গা থেকে, দ্যাট ইজ আপনি একটা বিদেশি সেলার থেকে ডাইরেক্ট কিনবেন, তাহলে আপনি জানবেন যে ওর থেকেই কিনছেন, আমি এনে দিলে এটা হয়তো অথেন্টিক নাও হতে পারে। সো আমরা এটা নিয়ে চিন্তা করছি। আমরা আমাদের একটা প্রজেক্ট আছে হচ্ছে যে আপনার দারাজ ভিলেজ, যেটা সরকারের একটা প্রজেক্ট আছে, আমার গ্রাম আমার শহর। সো আমরা একদম রিমোটে ভিলেজে, যাদের কাছে ধরেন হয়তো ইন্টারনেট নেই, হয়তো স্মার্ট ডিভাইস নেই, আমরা সেখানে কিভাবে পৌঁছে যাওয়া যায় সেগুলো নিয়েও কাজ করছি। সো আমরা আসলে হরাইজনটাকে বাড়ানোর চেষ্টা করছি, যাতে আমরা চাই যে আমাদের দেশের সবগুলা ঘরে এই ই কমার্সের সুবিধাটা পৌঁছে যাক। এটা আমরা সরকারের A2I প্রজেক্টের সাথে কাজ করছি। সো আমরা আশা করি যে আমরা এরকম শহর কেন্দ্রিক হব না, আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যাব ই কমার্সের এই আমাদের অফারগুলো নিয়ে। জি, একটু যদি জানতে চাই এই ক্যাম্পেইনে যে কাস্টমাররা কোথায় কোথায় কানেক্ট হতে পারবে, ফেসবুক বা অ্যাপস বা আরো কোনো ওয়ে আছে কিনা? আচ্ছা, এই ক্যাম্পেইনকে ঘিরে শুধু মার্কেটিং এর পিছনেই আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। জি, সেটাই শুনতে যাচ্ছি। 4 সপ্তাহ আগে প্রিপারেশন নেবে। আমরা 15 তারিখ থেকেই আমরা অলরেডি শুরু করেছি আমাদের কমিউনিকেশনগুলো, আমাদের ফেসবুক পেজ থেকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে, ইনস্টাগ্রামে,
এটার পাশাপাশি যেটা হচ্ছে যে 11 দিনের শো থাকছে, ইনফ্লুয়েন্সাররা আমাদের স্টুডিওতে আসছে, ডিফারেন্ট ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার আসছে, কেউ ফুড ব্লগিং যারা করে তারা আসছে, কেউ ফ্যাশন ব্লগার আসছে। সো অল কাইন্ড অফ কমিউনিকেশন আমাদের সোশ্যাল চ্যানেলগুলো থাকবে, টিভিগুলোতে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবো, এবং আমরা কিছু মজার কিছু কন্টেন্টও করছি। আমরা এবার একটা নাটকও করছি, ভেরি ইন্টারেস্টিং, সেটা এয়ার হবে আগামী মাসে। সো আমরা চেষ্টা করছি কনজিউমারদের যতগুলো টাচ পয়েন্ট আছে, আপনি টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, অফলাইন অ্যাক্টিভিটি, আমাদের 4,500-এর উপরে, 5,000-এর উপরে, না আমি আরও ভুল বলছি, 8,000 হবে সম্ভবত দারাজ স্টোর। আমাদের দারাজ স্টোর আছে, সে দারাজ স্টোরগুলো ব্র্যান্ডিং হবে। আমাদের হাব যেটা বললাম 133টা পিক আপ পয়েন্ট, হাবগুলো আমরা ব্র্যান্ডিং করব। আমরা কাউন্টডাউন টাইমার দিব বিভিন্ন শহর জুড়ে। সো অনেক অফলাইন অ্যাক্টিভিটি, এবং অনলাইনে আমরা গুগল, ইউটিউব, বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের প্রমোশন থাকবে। আচ্ছা, একটু যদি বলি যে ইভেলির এই ঘটনার পরে এই ক্যাম্পেইনে কি বা ওভারঅল ই কমার্সে যে কি পরোক্ষভাবে কোনো ডিস্টারবেন্স তৈরি হয়েছে, সেটা কি আপনার মনে হয় যে আপনারা যে ক্যাম্পেইন করছেন বা আপনারা যে প্রমোশন করছেন সেটা যথেষ্ট? আসলে আমাদের ইভ্যালি রোটের উপরে যেটা আপনি বলছেন, আমি আসলে এরকম কোনো স্পেসিফিক কোম্পানি বলতে চাই না। আমার কাছে যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি বুঝতে পারছি যে মার্কেটে কিছুটা অস্থিরতা আছে। হ্যাঁ, আমরা সেগুলোকে মাথায় রেখেই আমাদের এই প্ল্যানগুলো করছি। তাজদিন ভাই এতক্ষণ যা বললো সবগুলো কাস্টমার এনগেজমেন্টকে চিন্তা করে। মানে ধরেন এই জিনিসগুলো আমাকে অনেক বেশি সেল দিবে, সেটা থেকে আমরা বেশি মাথায় রাখি যে আমার অনেক বেশি কাস্টমার আমার প্ল্যাটফর্মে এসে এনগেজ হবে ও ই কমার্স ব্যবহার করাটা শিখবে। সো আমাদের এখন কিন্তু সেলের থেকে আমরা বেশি চিন্তা করি যে আমার কাস্টমার বেশি ভিজিট করবে ও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করা শিখবে। সো আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটাই সেভাবে আসলে করা। আমরা ওই কাউন্টডাউন করব, আমরা চিন্তা করছি যে একটা বড় জায়গায় হয়তো আমরা 11/11-এর ওই সেলিব্রেশনটা করব। সো আমরা সবাইকে জানাতে চাই যে ই কমার্সে আসলে এটা সেফ, এখানে আপনারা সুন্দরভাবে একদম ফিজিক্যাল শপের মতোই কিনতে পারেন। একদম সেম জিনিস, যে এই ক্যাম্পেইনের মাধ্যমে কি মেসেজ যাবে, একদম ডিরেক্ট কি মেসেজ আমাদের বাংলাদেশি এই ই কমার্স ইন্ডাস্ট্রিতে আপনারা দিতে চান? তবে আমি যে মেসেজটা দিতে চাই যে এই যে একদিন আমরা আশা করছি 22 লক্ষ মানুষ আসবে একটা একদিনে, সিঙ্গেল ডেতে, এখান থেকে একটা হ্যাবিট ক্রিয়েট হবে। 22 লক্ষ মানুষ, আমার এখন 10 লক্ষ মানুষ রেগুলার আসে। সো আমি ধরে নিচ্ছি তারপর এই 22 লক্ষ আসার কারণে আমার 10 লক্ষ থেকে আমার হয়তো 12 লক্ষর একটা বেস ক্রিয়েট হবে। এবং ফিউচারে কিন্তু বাংলাদেশে যে রুশো ভাই যেটা বললো, আমাদের কিন্তু কনজিউমার কাস্টমার বেসটা ক্রিয়েট করতে হবে, মার্কেটকে রেডি করতে হবে। আপনি যদি বাংলাদেশের পপুলেশন দেখেন 16 কোটি মানুষ, তার উপর আপনি যদি ইন্টারনেট কানেক্টিভিটি যদি আমার 10 কোটির উপরে হয়, আমার 10 লক্ষ মানুষ আসে এখন রেগুলার মাত্র, তাহলে কত ইমেন্স পসিবিলিটি আছে। সো ওই পসিবিলিটিটাকে আমরা আসলে ট্যাপ করতে চাই, এবং আমি মনে করি এই ধরনের ক্যাম্পেইনের মেসেজটা হচ্ছে এটাই, যে আরও বেশি মানুষ আমাদের সাথে আসুক এবং এখান থেকে একটা অনলাইনের হ্যাবিট, অনলাইন শপিংয়ের একটা হ্যাবিট ক্রিয়েট হোক। মানে আমি যদি আপনাকে স্ট্যাটিস্টিক্সটা দিতে চাই, তাহলে আমি এটা বলতে পারি যে আমার মনে হয় এখন আমরা 10% মার্কেটও কভার করিনি, টোটাল আমাদের পটেনশিয়াল যা আছে। সো আরও 90% জায়গা পুরো খালি হয়ে আছে। সো এই জায়গাগুলোকে আসলে ট্যাপ করতে হবে। এবং আমরা যদি সরাসরি কোথা থেকে প্রোডাক্ট কিনতে পারি, তাহলে দেখা যাবে যে মাঝে মানুষ অনেক সময় প্রতারিত হয়, ওই সুযোগটাও থাকবে না। সো আমরা ওই জায়গাটাকেই আসলে ফিল আপ করে দিই। অনেক ধন্যবাদ দুজনকে। দর্শক, ডিজিটাল বাংলাদেশি ই কমার্সের বাইরে কিন্তু এখন চিন্তাই করা যায় না। সামনের এই ক্যাম্পেইনে কিন্তু আপনারা অবশ্যই চমৎকার অফার পাবেন এবং দারাজের সাথেই থাকবেন। দর্শক ভালো থাকেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।